বন্ধুরা, আশা করি বেশ ভালো আছো। কিছুক্ষণ আগেই ঢাকায় বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির জন্য আসতে কিছুটা দেরি হলো। আগের অধ্যায়তে আমরা বৃষ্টিপাত সম্পর্কে পড়ছিলাম, আসলে বৃষ্টিপাত কয় ধরনের, কিভাবে হয়। এরপর আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে বাড়িমণ্ডল, অর্থাৎ সপ্তম অধ্যায়। তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো আয়োজন করছে রবি 10 মিনিট স্কুল, যেটা কাইন্ডলি সাপোর্টেড বাই গুডলক স্টেশনারি। তো আশা করছি এই লাইভ ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে লাগছে। জিওগ্রাফির আমরা ইতোমধ্যে প্রায় 7টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আমরা একদম শেষের দিকে, শেষের চ্যাপ্টারগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো তোমরা যারা যেখান থেকে দেখছো অবশ্যই আমাদের জানিয়ে দাও কমেন্ট সেকশনে কে কোথা থেকে দেখছো। আর এটিও তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দিও যাদের আসলে জিওগ্রাফিটা দরকার এইচএসসি পরীক্ষায় বা বিভিন্ন জ্ঞানের জন্য জিওগ্রাফি সাবজেক্টটা দরকার, জিওগ্রাফি সম্পর্কে নলেজ দরকার। তাদের জানিয়ে দিও যে জিওগ্রাফি ক্লাস হচ্ছে, তাদেরকে মেনশন করে দিও। আজকে আমরা প্রথমেই পড়ব স্পেস ভার্সেস প্লেস, অর্থাৎ স্পেস বনাম প্লেসের একটি পার্থক্য দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। কিন্তু পার্থক্যটি জানার আগে আমরা একটু দেখে নিই কে কোথা থেকে জয়েন করছো, বা প্রতিদিন যারা জয়েন করছো তারা আজও জয়েন করেছো কিনা। ইতোমধ্যে দেখছি অনেকেই জয়েন করেছে আমাদের লাইভ ক্লাসটিতে। পরিচিত বেশ কিছু মুখ দেখতে পাচ্ছি। মাহিরা চলে এসেছে নরসিংদী থেকে। জিহাদ আলী বলেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নিশাত ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম নিশাত। ফারিয়া কবির বলেছে হ্যালো ভাইয়া। সাজ্জাদ দেখছে প্রতিদিনের মতো কেরানীগঞ্জ থেকে। ইন্তিজার দেখছে ক্লাস 9-এ পড়ে, সে তবুও আমাদের সাথে রয়েছে, অনেক ধন্যবাদ ইন্তিজারকে। অর্পি দেখছে ঢাকা থেকে। নিশাত ইয়াসমিন দেখছে পুরান ঢাকা থেকে। সালেকিন শিহাব জয়েন করেছে ইতিমধ্যে আমাদের সাথে। অদ্রি বলেছে কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবন মাত্র জয়েন করলো। জেরিন জয়েন করেছে আমাদের সাথে পুরান ঢাকা থেকে, ধন্যবাদ জেরিনকে। ফারিয়া কবির জয়েন করেছে যাত্রাবাড়ি থেকে। তো বন্ধুরা, শুরুতেই চলো আমরা জেনে নেই যে কে কোথা থেকে আমরা আজকে কি নিয়ে পড়বো। তো প্রথমে বলেছিলাম স্পেস ভার্সেস প্লেসের পার্থক্যটি নিয়ে পড়বো। এরপর আমরা পড়বো আসলে সাগর আর মহাসাগরের পার্থক্যটি, সেটি সম্পর্কে জানবো। তারপর আমরা মহাসাগরের তলদেশ, এরপর বিভিন্ন মহাসাগর, গভীরতা, পানিচক্র ইত্যাদি নিয়ে জানার চেষ্টা করব। তো আশা করি তোমরা সকলেই আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে ক্লাসটিকে এনগেজ করবে। তো প্রথমেই আমি প্রতিদিন করি কি তোমাদের একটু পড়ার মাঝখানে একটি কুইজ দেই। তো আজকে তোমাদের প্রথমে একটি কুইজ দিয়ে রাখছি, সেটি হচ্ছে বে অফ বেঙ্গল এটি কি স্পেস নাকি প্লেস? অর্থাৎ বে অফ বেঙ্গল যেটি আমরা দেখি সেটি কি স্পেস নাকি প্লেস? স্পেস হলে এ কমেন্ট সেকশনে জানিয়ে দাও, প্লেস হলে বি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি তোমরা যদি শুরুতেই এই প্রশ্নটির উত্তর দাও, তারপর আমরা আলোচনায় অংশগ্রহণ করবো আসলে স্পেস এবং প্লেসের মধ্যে পার্থক্য কী। প্রথমত আমরা যারা জিওগ্রাফিতে পড়ি আমাদের প্রথমত দুটি বিষয় মাথায় রাখতে হয়। একটি হচ্ছে সময়, আরেকটি হচ্ছে স্থান। তো স্থানের মধ্যেও আমরা কিছু ভাগ দেখতে পারি, আসলে স্থানটিতে কি ধরনের কার্যকলাপ চলছে। জিওগ্রাফি সাধারণত দুইজনের মধ্যে একটি ইন্টারাকশন ঘটায় বা একটি আন্তঃসম্পর্ক তৈরি করে। সে দুটি কারা? একটি হচ্ছে প্রকৃতি, আরেকটি হচ্ছে মানুষ। তো জিওগ্রাফিতে যখন আমরা এই ধরনের ইন্টারাকশন দেখি, অর্থাৎ আমরা যদি স্থানের সাপেক্ষে প্রকৃতি এবং মানুষকে বিবেচনা করি, তাহলে আমরা স্পেস এবং প্লেসের পার্থক্য বুঝব। তো তোমাদের জন্য যারা শুরুতে কুইজটি ছিল যে বে অফ বেঙ্গল স্পেস নাকি প্লেস, সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখি কারা কারা উত্তর দিয়েছে। জিহাদ বলছে বগুড়া থেকে, সাজ্জাদ বলছে প্লেস, প্রিন্স বলছে প্লেস, জিহাদ বলছে প্লেস, রাশেদ দেখছে আমাদের সাথে, নিশাত ইয়াসমিন বলছে স্পেস,
ফারিয়া কবির বলছে প্লেস। তো আমরা একটু জেনে নিই কেন এটি স্পেস বা কেন এটি প্লেস। স্পেস হচ্ছে এমন একটি স্পেশাল কনটেক্সট, অর্থাৎ এমন একটি স্থানিক বিন্যাস যেখানে আসলে মানুষের কার্যকলাপ দেখা যাবে না, অর্থাৎ মানুষের যে কর্মকাণ্ড সেটি দেখা যাবে না। কিন্তু প্লেসে আমরা এই ধরনের অর্থাৎ মানুষের এই কর্মকাণ্ডটি দেখতে পারবো। সেটি কি ধরনের হতে পারে? সেটি ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের বাসার পাশে যে খোলা মাঠটি রয়েছে, যেখানে আসলে কোনো বাড়ি নেই, কিন্তু সেখানে কি আমরা মানুষের কর্মকাণ্ড দেখি? হ্যাঁ দেখি, কারণ সেখানে মানুষ খেলতে যায়, সেখানে মানুষ ঘুরতে যায়, হাঁটতে যায়। কিন্তু এমন একটি জায়গা চিন্তা করো, ধরো আফ্রিকার সাভানা ল্যান্ড, বিশাল একটি ল্যান্ডমাস বা বিশাল একটি ভূমি, যেখানে একটি তৃণভূমি রয়েছে এবং স্ক্যাটার্ড কিছু গাছ রয়েছে, কিন্তু সেখানে কি আমরা মানুষের অ্যাক্টিভিটি দেখি? আমাদের এই ফাঁকা মাঠ আর সেই ফাঁকা মাঠের মধ্যে পার্থক্যটা তাহলে কোথায় ঠেকছে? পার্থক্যটা ঠেকছে মানুষের কর্মকাণ্ড দ্বারা কোন জায়গাটি প্রলুব্ধ হচ্ছে বা মানুষ তার কাজকর্ম কোন জায়গাটিকে বা চেঞ্জ করছে। অর্থাৎ ধরো আমাদের যে মাঠটি রয়েছে সেটিকে আমরা ফিজিক্যাল ল্যান্ডস্কেপে চিন্তা করতে পারি। ফিজিক্যাল ল্যান্ডস্কেপে যদি চিন্তা করি, সেটি পরবর্তীতে মানুষের যখন কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয় সেটি হয়ে যায় কালচারাল ল্যান্ডস্কেপ। তো আমরা বে অফ বেঙ্গলের কথা চিন্তা করি। বে অফ বেঙ্গল একটি কি? উপসাগর। উপসাগর এবং সাগরের মধ্যে পার্থক্যটিও আজকে আলোচনা করব। বে অফ বেঙ্গলে আমরা সাধারণত কি দেখতে পারি? দেখতে পারি মানুষের মৎস্যজীবী যারা রয়েছে তাদের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড দেখতে পারি, এমনকি সেখানে একটি ট্যুরিজম স্পট গড়ে ওঠে, কিংবা সেখানে বিভিন্ন হোটেল ব্যবসা গড়ে ওঠে। অর্থাৎ বে অফ বেঙ্গল, কিংবা সেখানে তেলের খনি রয়েছে, আমরা সেখান থেকে তেল উত্তোলন করতে পারি। অর্থাৎ বে অফ বেঙ্গলে আমরা মানুষের অ্যাক্টিভিটিটা দেখতে পারি। কিন্তু প্রশান্ত মহাসাগরের এমন একটি বিন্দুর কথা চিন্তা করো যে বিন্দুতে আসলে তুমি একা, তোমার চারপাশে কেউ নেই। তুমি আসলে সেখানে কি কোনো ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে না, কারণ তোমার সেখানে অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য অবশ্যই একটা সমাজ দরকার। অর্থাৎ তুমি প্রশান্ত মহাসাগরে কোনো ধরনের হিউম্যান অ্যাক্টিভিটিস রাখতে পারছো না। অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যে ফিজিক্যাল ল্যান্ডস্কেপটি রয়েছে, তুমি তোমার অ্যাক্টিভিটি দ্বারা সেই ল্যান্ডস্কেপটিকে কালচারাল ল্যান্ডস্কেপে রূপান্তর করতে পারছো না, যার জন্য প্রশান্ত মহাসাগর স্পেস হিসেবে চিহ্নিত হবে আর বে অফ বেঙ্গল চিহ্নিত হবে প্লেস হিসেবে। আশা করি তোমাদের কাছে স্পেস এবং প্লেস এই দুটি বিষয় অনেকটুকুই ক্লিয়ার। তবুও দেখে নেই কারা কারা ইতোমধ্যে আমাদের সাথে জয়েন করেছে এবং এর সঠিক উত্তরটি দিয়েছ। জিহাদ বলছে সেও তার বন্ধু একসাথে দেখছে। ইন্তিজার ইতোমধ্যে জয়েন করেছে। মমতাজ বলেছে ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। ইন্তিজার বলছে সে সঠিক উত্তর দিয়েছে, কংগ্রাচুলেশন ইন্তিজারকে। তো আশা করি আরাফ আরাস অর্থাৎ শাবাব আমাদের সাথে জয়েন করেছে। শাবাব বলেছে বি, অর্থাৎ শাবাবও সঠিক উত্তর দিয়েছে। তো বন্ধুরা চলো এবার আমরা সাগর এবং উপসাগরের পার্থক্যটুকু দেখি। তো আশা করি স্পেস এবং প্লেসের মধ্যে যে পার্থক্যটি বিরাজমান থাকার কথা সেটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। দেখা যাবে আমরা যদি আমাদের বাড়ির পাশে কিছুটা জঙ্গল দেখি, ঝাউ জঙ্গল, আমরা সেখানে পরিষ্কার করে সেখানে কোনো অ্যাক্টিভিটি পরিচালনার চেষ্টা করি, কিন্তু যখনই আমরা সুন্দরবনের কথা চিন্তা করব সেখানে কিন্তু কোনো হিউম্যান অ্যাক্টিভিটি গড়ে ওঠে না। অর্থাৎ সেই জায়গাটিতে আমরা দেখতে পারি কোনো ধরনের কালচারাল ল্যান্ডস্কেপ নেই, ল্যান্ডস্কেপটি রয়েছে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, যার জন্য সুন্দরবন এলাকাটি হবে স্পেস এবং আমাদের আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে, ছোট ছোট গুল্ম লতা পাতা রয়েছে, সে জায়গাটি হবে স্পেস। এরপর আমরা উপসাগরের দুটি ক্ষেত্র চিন্তা করি, একটি হচ্ছে বে আর একটি হচ্ছে গালফ। অর্থাৎ আরেকটি বিষয় পরিষ্কার করে রাখি যে সাগর সি, আচ্ছা এই বিষয়টিতে পরে আসছি, তার আগে আমরা বে এবং গালফের পার্থক্যটি বুঝি। বে হচ্ছে এমন একটি শেড
যেটি আসলে এই ধরনের একটি কোণাকার শেপ ধারণ করবে, অর্থাৎ কিছুটা ত্রিভুজ আকৃতির একটি শেপ ধারণ করবে বা ফানেল আকৃতির বলতে পারো। কিন্তু গালফের ক্ষেত্রে আমরা দেখব গালফ ধারণ করবে সাধারণত এই ধরনের চতুর্ভুজাকার একটি শেপ, অর্থাৎ বে এবং গালফ দুটি কিন্তু স্পেস, দুঃখিত, দুটি কিন্তু প্লেস, কারণ বে এবং গালফ দুটি আসলে ল্যান্ডের সাথে যুক্ত। ভূমির সাথে যখন কোনো বিশাল পানি রাশি যুক্ত থাকে তখন আমরা বলেছিলাম সেখানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, কালচারাল ল্যান্ডস্কেপটা ক্রিয়েট হয়, যার জন্য বে এবং গালফ যেহেতু ভূমির সাথে লেগে থাকে তার জন্য এটি প্লেস হিসেবে গণ্য হবে। এখন বে এবং গালফের পার্থক্যটা দেখলাম আমরা আকৃতিগত কারণে। আমরা যদি দুটো উদাহরণ দিই, ধরো আমরা তো আমাদের যে বাংলাদেশের দক্ষিণে কোন সাগরটি রয়েছে, উপসাগরটি রয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। আবার তুমি যদি মেক্সিকো, যদি কানাডার কথা চিন্তা করো, কানাডার কথা চিন্তা করলে দেখবে কানাডার যদি পূর্বাংশের কথা চিন্তা করো, কানাডার পূর্বাংশেও একটি উপসাগর রয়েছে যেটিকে বলা হচ্ছে হাডসন উপসাগর। একটি হচ্ছে বঙ্গোপসাগর, আরেকটি হচ্ছে হাডসন উপসাগর, দুটি উপসাগর। তাহলে ইংরেজিতে হাডসন উপসাগরকে বলা হচ্ছে, দুঃখিত, হাডসন উপসাগরকে হাডসন বে বলা হয়। মেক্সিকো উপসাগরের কথা যদি চিন্তা করি তাহলে ইংরেজিতে মেক্সিকো উপসাগরকে বলা হচ্ছে গালফ অফ মেক্সিকো, কিন্তু বঙ্গোপসাগরকে বলা হচ্ছে বে অফ বেঙ্গল। কিংবা কিছুক্ষণ আগে যে হাডসন উপসাগরের কথা বললাম সেটিকেও বলা হয় হাডসন বে। তাহলে এই দুটি উপসাগরের পার্থক্যটা দেখছি আমরা হলো আকৃতিগত কারণে। আমরা যদি মানচিত্রটি দেখি তাহলে এটি আরো পরিষ্কার হবে। দেখা যায় মানচিত্রতে আমরা দেখব এটি যদি বাংলাদেশ হয় তাহলে দেখতে পারি এই বাংলাদেশের দক্ষিণে ইন্ডিয়ার চিত্রটি দেখতে পারি, এরপর মায়ানমার চিত্রটি দেখতে পারি। এই যে মাঝখানে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু বে অফ বেঙ্গল, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ একটি ফানেল শেপে রয়েছে। কিন্তু তোমরা যদি মেক্সিকো উপসাগরের কথা চিন্তা করো, যেটি আসলে গালফ অফ মেক্সিকো, সেটির আকার অনেকটা এমন। অর্থাৎ এই যে আমরা একটি চতুর্ভুজাকার দেখতে পাচ্ছি, এই জন্য এটিকে বলা হচ্ছে গালফ অফ মেক্সিকো। তো আশা করি বে এবং গালফের সংজ্ঞাটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং বে এবং গালফের পার্থক্যটিও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা দেখি সি এবং ওশেনের মধ্যে পার্থক্যটা কি। সি আর ওশেনের মধ্যে যদি পার্থক্য দেখি তাহলে দেখতে পারবো এই দুটি আসছে স্পেস এবং প্লেস থেকে। ধরো এমন একটি জায়গা যে জায়গাটিতে দক্ষিণে রয়েছে পানি রাশি এবং এরপর পুরো বিস্তৃত পানি রাশি। তোমরা দেখো এই যে এখানকার যে পানি রাশি সেটি কিন্তু ল্যান্ডের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ ল্যান্ডের সাথে যুক্ত থাকার কারণে এখানে কালচারাল ল্যান্ডস্কেপ সৃষ্টি হয়েছে এবং এখানকার ফিজিক্যাল ল্যান্ডস্কেপটি পার্থক্য ঘটেছে। কারণ যখনই ভূমির সাথে যুক্ত থাকবে তখন মানুষ এটিকে পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু মানুষ যদি আরো দূরে যায় তখন এই জায়গাটিতে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল ল্যান্ডস্কেপকে চেঞ্জ করতে পারে না। যার জন্য এই যে জায়গাটিতে আমরা স্পেস দেখতে পাচ্ছি এই জায়গাটিকে বলা হচ্ছে ওশেন, আর যে জায়গাটিকে দেখতে পাচ্ছি মানুষের অ্যাক্টিভিটি দ্বারা পরিবর্তিত হয়েছে সে জায়গাটি হচ্ছে সি। তো আশা করি সি এবং ওশেন এই দুটির মধ্যে পার্থক্য তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা তোমরা জানিয়ে দাও তোমাদের মধ্যে যদি কেউ বুঝে না থাকো সি এবং ওশেনের পার্থক্যটি কি, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও যে কারা কারা বুঝনি। তো এরপর যখন আমরা আলাপ করি যে বিভিন্ন ধরনের সাগর উপসাগর নিয়ে, পৃথিবীতে কয় ধরনের সাগর রয়েছে, কয় ধরনের উপসাগর রয়েছে, তো তোমাদের কাছে প্রথমে একটি প্রশ্ন, পৃথিবীতে একটি মহাসাগর রয়েছে, যে মহাসাগরটির আকৃতি
এস এর মতো। এই মহাসাগরটির নাম কি? এ প্রশান্ত, বি আটলান্টিক, সি ভারত। অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না ভারত মহাসাগর, কোন মহাসাগরটি দেখতে এস আকৃতির মতো? তো বন্ধুরা, যারা যারা রয়েছো বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছো, তারা অবশ্যই উত্তরটি জানিয়ে দিও। তো আমরা দেখে নিই এই উত্তরটি আসলে কে কে সঠিক দিয়েছে। ফারিয়া কবির বলেছে ভাইয়া স্পেস এবং প্লেস নিয়ে কোনো কনফিউশন নেই, ধন্যবাদ ফারিয়া। মমতাজ বলেছে ভাইয়া ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ, মমতাজকেও ধন্যবাদ। পবন বলছে গালফ অফ মেক্সিকোর কথা, অনেক আমাদের হাই দিয়েছে। জিহাদ বলছে ভাই পরিষ্কার হলাম। অর্পি বলছে ভাইয়া বি। অনিশা বলছে ভাইয়া আরেকবার বললে ভালো হবে। আচ্ছা, কোনটি সি না ওশেন, এই পার্থক্যটি না বে এবং গালফ, এটি একটু উল্লেখ করলে বেশ ভালো হয়। আটলান্টিক মহাসাগর, নাহিয়ান ফাহিম আমাদের সাথে রয়েছে, নাহিয়ান ফাহিম আশা করবো সে উত্তর দিবে। ফারিয়া কবির বলেছে বি। নিশাদ বলেছে ভাই বুঝি নেই, মনে হয় সি এবং ওশেনের ব্যাপারটি আমি আরেকবার ক্লিয়ার করছি। তানজুম বলেছে আটলান্টিক মহাসাগর, সঠিক উত্তরটি আসলেই আটলান্টিক মহাসাগর। তো বন্ধুরা, আরেকবার তোমাদের জন্য সি এবং ওশেনের পার্থক্যটি বলি। সি এবং ওশেনের পার্থক্যটি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের প্রথমে স্পেস এবং প্লেস সম্পর্কে একটি ধারণা রাখতে হবে। প্লেস কি? প্লেস হচ্ছে যে জায়গাটিতে মানুষ তার কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত করতে পারে। ধরো সে জায়গাটিতে একটি ফিজিক্যাল অথবা ন্যাচারাল ল্যান্ডস্কেপ রয়েছে, সেই ল্যান্ডস্কেপটিকে যখন পরিবর্তন করবে মানুষ, সে জায়গাটি হচ্ছে প্লেস। কিন্তু এই ল্যান্ডস্কেপটি যখন আজীবন ফিজিক্যাল এবং ন্যাচারাল থাকতে পারবে, অর্থাৎ সেখানে মানুষের কোনো কর্মকাণ্ড দ্বারা মানুষ প্রভাবিত করতে পারবে না, সে জায়গাটি হচ্ছে স্পেস। আমরা যদি সি দেখি তাহলে দেখতে পারবো এটি আসলে বিভিন্ন ভূমি বা ল্যান্ড মাসের সাথে জড়িত। তোমরা যদি বঙ্গোপসাগরের কথা চিন্তা করো তাহলে দেখতে পারবে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট কিংবা চট্টগ্রাম, কক্সবাজার এই সকল অঞ্চলের ল্যান্ডের সাথে অর্থাৎ ভূমির সাথে কানেক্টেড। অর্থাৎ এই অঞ্চলের মানুষগুলো এই সি বা বে অফ বেঙ্গলে তার কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত করে এবং সেই জায়গাগুলোতে তারা ফিশিং করে, সেই জায়গাগুলোতে তারা পর্যটন ব্যবসা করে, সেই জায়গাগুলোতে তাদের বাড়িঘর রয়েছে, সেই জায়গাগুলোতে তারা সার্ফিং করে, অর্থাৎ মানুষের একটি কাজ রয়েছে। কিন্তু প্রশান্ত মহাসাগরের এমন এক বিন্দুর কথা চিন্তা করো যে জায়গায় আসলে মানুষ কোনো ধরনের কালচারাল অ্যাক্টিভিটি শো করতে পারে না, অর্থাৎ মানুষ সে জায়গাটিতে যেতে পারে না, মানুষ সে জায়গায় কোনো ভূমিকা রাখতে পারে না, সে জায়গায় কোনো বাড়ি ঘর স্থাপন করতে পারে না, কোনো সন্ধান করতে পারে না, কারণ সে জায়গাটি অনেকটাই ন্যাচারালভাবে রয়েছে। সেই জায়গাটিতে যখন আজীবন ফিজিক্যাল ল্যান্ডস্কেপই থাকে, মানুষের কোনো অ্যাক্টিভিটি থাকে না, সে জায়গাগুলোকে আমরা বলি স্পেস। অর্থাৎ প্রশান্ত মহাসাগর হচ্ছে স্পেস, যেটিকে আমরা বলি হলো প্যাসিফিক ওশেন। কিন্তু প্লেস হচ্ছে বে, অর্থাৎ ল্যান্ডের সাথে কানেক্টেড, বা সি, যে জন্য বঙ্গোপসাগরকে আমরা বলি সি বা বে। আশা করি এরপর প্লেস এবং স্পেসের ব্যাপারটি ক্লিয়ার হবে। তো বন্ধুরা, তোমরা সঠিক উত্তর দিয়েছো যে আটলান্টিক মহাসাগর। তো আমরা যখন বিভিন্ন মহাসাগর পড়তে যাই তখন দেখি যে এগুলোর আসলে গভীরতা নির্ণয় করা হয়। গভীরতাটি কিভাবে নির্ণয় করা হয় এ সম্পর্কে জানতে হলে তোমাদেরকে প্রথমত দুটি জিনিস জানতে হবে। ধরো ক্যাপ্টেন কুক ধরো একটি জাহাজ নিয়ে সাগরে রয়েছে। সে জায়গাটিতে তিনি করলেন কি, সাগরের যে তলদেশ রয়েছে তিনি এই পানিকে ভেদ করে একটি সিগন্যাল পাঠালেন বা একটি শব্দ তরঙ্গ পাঠালেন। শব্দ তরঙ্গ যে পাঠাবে এই জায়গাটিতে দেখা যাবে তখন তারা এর মাধ্যমে যে তাদের যে এখানকার যে গভীরতাটি সেটি তারা নির্ণয় করতে পারবে।
তো তোমাদের কাছে প্রথমে একটা প্রশ্ন রাখছি যে পানির মধ্যে শব্দ আসলে কি ধরনের গতিবেগ নিয়ে চলে। প্রথমত এ 1475 মিটার পার সেকেন্ড, বি 1600 মিটার পার সেকেন্ড। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো অনেকেই দেখছি এখনো আমাদের সাথে দেখছো। তো তোমরা বলো এই পানি অর্থাৎ পানির যে মাধ্যম, তরল মাধ্যম, এর মধ্যে শব্দ আসলে প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করতে পারে। তো তোমরা যারা কমেন্ট করছো তারা আমাদের জানিয়ে দাও যে প্রতি সেকেন্ডে শব্দ আসলে কত মিটার অতিক্রম করতে পারছে। জিহাদ সবার আগে আজকে উত্তর দিচ্ছে। জিহাদ কিন্তু অনেক অ্যাটেন্টিভ আজকে। অর্পি বলেছে তার অ্যান্সারটি কারেক্ট হয়েছে। সাজ্জাদ হোসেন শাকিল বলেছে ভাই জিওগ্রাফিতে ভালো করতে পারি কিভাবে। অবশ্যই আমরা এটি নিয়ে একটি ক্লাসই করব, যখন আমরা জিওগ্রাফি কী এ সম্পর্কে জানবো, প্রথম অধ্যায়টি সম্পর্কে, সেদিন অবশ্যই আমরা এটি নিয়ে একটি ক্লাস করব। জিওগ্রাফিতে কীভাবে ভালো করা যায়, জিওগ্রাফিতে কী কী স্কোপ রয়েছে। তার আগে আশা করি শব্দ তরল মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটি সম্পর্কে তোমরা জানিয়ে দিবে। তো প্রথমেই অনেকে দেখি উত্তর দিচ্ছ। জিহাদ উত্তর দিয়েছ, মেহেরনিগার উত্তর দিয়েছ 1475, সাজ্জাদ উত্তর দিয়েছ 1475 এ। অনেকে উত্তর দিয়েছ। জিহাদ বলেছে শিওর না সে, আশা করি ভিডিওটি দেখলে শিওর হয়ে যাবে। নিশাতো বলছে এ। তো সঠিক উত্তর হচ্ছে এ। এখন আমরা দেখি এই তথ্যটি জানার মাধ্যমে আমরা কিভাবে সমুদ্রের গভীরতাটি নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমাদের দুটি জিনিস কাজে লাগবে। তোমরা একটু দুটি জিনিস অবশ্যই নোট ডাউন করবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে এই যে আমরা জানলাম শব্দের গতিবেগ আসলে কত। দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে সময়, অর্থাৎ ক্যাপ্টেন কুক যে এই শব্দ তরঙ্গটি নিক্ষেপ করলো, এই শব্দ তরঙ্গটির যে প্রতিধ্বনি তিনি সেটি কতক্ষণ পর শুনতে পাচ্ছেন। ধরো এমন হলো যে ক্যাপ্টেন কুক একটি শব্দ তরঙ্গ এখানে প্রেরণ করেছেন, দেখা গেল তিনি 8 সেকেন্ড পর সেই শব্দ তরঙ্গটির একটি প্রতিধ্বনি শুনতে পারলেন। 8 সেকেন্ড পর মানে হচ্ছে আমরা এই শব্দ তরঙ্গটি এই যে ভূমি যে তলদেশ রয়েছে মহাসাগরের সেটিতে যেতে তার একটি সময় লেগেছে, আবার সেখান থেকে যখন ফিরে আসে ক্যাপ্টেন কুকের কানে সেখানে একটি সময় লেগেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে মোট যে পথ সেটি যদি এক্স হয়, সেটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেহেতু একবার সেটি এই তলদেশ পর্যন্ত যাচ্ছে এবং আরেকবার সেটি একই পথ অতিক্রম করে ক্যাপ্টেন কুকের কান পর্যন্ত ফিরে আসছে, তাহলে এক্স দূরত্বকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই শুধুমাত্র এই একটির দূরত্ব অর্থাৎ জাহাজ থেকে এই মহাসাগরের দূরত্বটি আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা মাথায় রাখলাম আমাদের গতিবেগটি জানতে হবে, দ্বিতীয়ত আমরা মাথায় রাখলাম সময়, অর্থাৎ যত সময় পর্যন্ত এটি আবার ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত বা যেটুকু সময় লাগবে তার কানে প্রতিধ্বনিটি ফিরে আসার জন্য, সেইটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো আমরা এই জায়গাটির গভীরতা মাপতে পারবো। তো চলো আমরা একটি অঙ্ক করে ফেলি। ধরো ক্যাপ্টেন কুক একটি শব্দ তরঙ্গ প্রেরণ করলেন সমুদ্রে, যেটি 8 সেকেন্ড পর আবার তার কানে ফিরে এলো। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের করতে হবে যে সময় রয়েছে সেটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পারবো 4 সেকেন্ড। এখন দেখো 4 সেকেন্ড অর্থ কি, এবং আমরা আরেকটি তথ্য জানি, গতিবেগ অর্থাৎ শব্দ প্রতি সেকেন্ডে যাচ্ছে 1475 মিটার প্রতি সেকেন্ডে। এখন 1475 মিটার যায় 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে যাচ্ছে 1475 মিটার, অর্থাৎ 4 সেকেন্ডে তাহলে যাবে 1475 গুণন
4 মিটার। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। যারা যারা উত্তরটি জানো অবশ্যই জানিয়ে দিবে। আমরাও দেখে নিই কত নামে আমাদের উত্তর। আমি একটি উত্তর পেয়েছি, তোমরা যারা অঙ্কটি করেছ আশা করি তারাও এই উত্তরটি জানিয়ে দিবে। আমরা দেখি আমাদের উত্তরটি মিলেছে কিনা। তো বন্ধুরা, তো আমরা দুটি বিষয় মাথায় রাখলাম, একটি হচ্ছে গতিবেগ আর একটি হচ্ছে সময়। গতিবেগ আমরা জানি 1475 মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে, এবং সময়ের ক্ষেত্রে যতটুকু সময় পর্যন্ত সেটি না কানে ফিরে আসছে, অর্থাৎ একটি শব্দ তরঙ্গ প্রেরণ করলাম, তারপর যখন আমাদের কানে ফিরে আসছে আমরা ঘড়িতে দেখছি এটি 8 সেকেন্ড পর আসলো, এটি 6 সেকেন্ড পর আসলো, মানে এটি একবার ওই পথটি অতিক্রম করে আরেকবার অতিক্রম করে আমাদের কান পর্যন্ত আসছে। দুইবার যেহেতু করছে আমরা সেই সময়টিকে 2 দিয়ে ভাগ করলাম, এরপর 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, অর্থাৎ 4 সেকেন্ডে কত যায়। তো বন্ধুরা দেখি কাদের কাদের উত্তরটি হয়েছে। তো আশা করি উত্তরটি জানিয়ে দিবে। অনেকে উত্তর দিয়েছ, অনেকে বলেছ 9500 মিটার, একজন বলেছ 5900 মিটার, একজন বলেছ 9500 মিটার, রুহি বলেছ 9500, ফারিয়া কবির বলেছ 9500, আর মেহেরনিগার বলেছে 5900। আমরা একটু আরেকবার দেখি তোমরা যারা 9500 করেছো। দেখো 1475 গুণন 4, 4 5 20 0, 4 7 28, হাতে থাকে 2 সেটিরও 0, 4 4 16, হাতে থাকে 3, যেহেতু 4 7 28 আর 2 দিলে 30 হচ্ছে, হাতে থাকে 3, 4 4 16 আর 3 9, 4 1 4 আর 1 5, অর্থাৎ 5900 মিটার। সঠিক উত্তরটি হচ্ছে 5900 মিটার। কেন তোমাদের ভুলটি হলো আমরা একটু আরেকবার দেখি, যদি ভাবি। দেখো আমরা 8 সেকেন্ড সময়ের কথা বলেছি। 8 সেকেন্ড সময় মানে সেটি আমাদের কান পর্যন্ত আসছে, সেটি আমাদের 4 সেকেন্ড যাচ্ছে সেই ভূমিরূপ পর্যন্ত, আবার 4 সেকেন্ড পর সেটি ফিরে আসছে। এই যে দুটি, ধরো এই ভূমিটি পর্যন্ত যেতে তার সময় লাগছে 4 সেকেন্ড, আবার এটি থেকে ক্যাপ্টেন কুকের কানে যেতে সময় লাগছে 4 সেকেন্ড। এই দুটি মিলে আসলে তিনি 8 সেকেন্ড পর শুনতে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই পথের দূরত্বটুকু 4 সেকেন্ডের। কারণ 8 সেকেন্ড মানে হচ্ছে এই যে অংশটুকু আমরা দেখছি, এটি সেই শব্দ তরঙ্গ 2 বার অতিক্রম করার ফলে 4 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, সেটি 8 সেকেন্ড হয়েছে। কিন্তু আমরা যদি একদম একটি পথের কথা চিন্তা করি, যেহেতু আমরা শুধুমাত্র একটি পথের মাপছি, তাহলে দেখতে পারবে বন্ধুরা এই পথটি কিন্তু আসলে 4 সেকেন্ডে অতিক্রম করছে। তো 8 সেকেন্ডে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে নামছে 4 সেকেন্ড, এবং 1 সেকেন্ডে যাচ্ছে 1475 মিটার, অর্থাৎ 4 দিয়ে যদি 1475 অর্থাৎ 4 সেকেন্ডে কত যায় সেটির হিসাব যদি বের করি, তাহলে আমাদের উত্তরটি নামে 5900 মিটার। তো আশা করি যারা ভুল করেছিলে তারা ঠিক করেছো বা ঠিকভাবে বুঝেছো। শফিউল বলেছে 5900 রাইট, সিনথিয়া বলেছে 5900, সাজ্জাদ পরবর্তীতে বলেছে 5900, তো ফারিয়া পরবর্তীতে বলেছে 5900। তো প্রথমে অনেকে বলেছিল 9500 ভাইয়া, তারা বোধ হয় 1475কে গুণ করেছিল 8 দিয়ে বা যেটি দিয়ে হোক। সঠিক উত্তরটি হচ্ছে 5900 মিটার। তো তোমরা যারা অংশগ্রহণ করলে সকলকে ধন্যবাদ। আমরা এখন তাহলে পরবর্তী কনটেক্সটিতে চলে যাই। তাহলে আমরা জানলাম কিভাবে একটি সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। তো বন্ধুরা, আমরা তো গভীরতা নির্ণয়টি জানলাম। এখন তোমরা একটু ভেবে দেখো, একটি অঞ্চলে যখন সমুদ্রের গভীরতাটি নির্ণয় করতে পারবে, তখন তুমি সেই অঞ্চলে কি ধরনের ভূমিরূপটি রয়েছে সেটিও নির্ণয় করতে পারবে। সেটি আসলে কিভাবে? দেখো, আমরা যদি সমুদ্রের ভূমিরূপের কথা চিন্তা করি, ধরো সমুদ্রের ভূমিরূপটি হচ্ছে, এটি হচ্ছে পানির যে লাইনটি রয়েছে,
সেটি। এরপর আমরা ভূমিরূপটি দেখতে পাচ্ছি অনেকটা এমন। এখন দেখো এটি আসলে তাহলে কিভাবে নির্ণয় করা যাচ্ছে। এটি হচ্ছে বেজ লাইন, এই কালো দাগটি হচ্ছে বেজ লাইন, এটিকে আমরা বলছি সমুদ্র পৃষ্ঠ। যখনই তুমি কোনো জাহাজ দিয়ে এই পৃষ্ঠে ক্যাপ্টেন কুকের মতো গভীরতা মাপবে, তখনই আসলে তুমি সমুদ্রের পৃষ্ঠে এরকম একটি গ্রাফ এঁকে ফেলতে পারবে। কিভাবে? ধরো এমন একটি জায়গা যেটিতে আমরা ধরলাম ধরো 2 কিলোমিটার, না এটি ধরো 10 কিলোমিটার, এরপর আমরা ধরলাম 6 কিলোমিটার, এরপর আমরা ধরলাম 4 কিলোমিটার। লেখাগুলো বোঝা যদি না যায় আমি আরেকবার লিখি। ধরো এটি 4 কিলোমিটার, এটি 6 কিলোমিটার, এটি 8 কিলোমিটার, এটি 10 কিলোমিটার। এখন দেখো ক্যাপ্টেন কুক করলো কি, এই যে সমুদ্রের যে অঞ্চল সেখান থেকে যাত্রা শুরু করলো। তিনি দেখলেন একটি অঞ্চল রয়েছে যেটির দূরত্ব আসলে এখান থেকে অনেকটাই বেশি। ধরো তিনি দেখলেন সে দূরত্বটি এখান থেকে 4 কিলোমিটার। তিনি এখানে একটি গ্রাফ আঁকলেন। এরপর তিনি আরেকটু আগালেন, দেখলেন এই দূরত্বটি আসলে 4 কিলোমিটার থেকে একটু বেশি, এই গভীরতাটি সেটি হচ্ছে 6 কিলোমিটার। তিনি 6 পর্যন্ত আঁকলেন। এরপর তিনি সামনে গিয়ে দেখলেন এরকম একটি বাধা, একটি দ্বীপ, তার মানে এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতার উপরে। সোজাসুজি তিনি চলে গেলেন একদম সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা রয়েছে সেটির উপরে। এই দ্বীপটি যখন অতিক্রম করলেন ক্যাপ্টেন কুক, তখন তিনি দেখতে পেলেন আবার গভীরতাটি বাড়ছে। গভীরতাটি বাড়ার সাথে সাথে তিনি দেখলেন ধরো সেই গভীরতাটি আবার 6 কিলো বা 7 কিলোমিটার হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে সেই গভীরতাটি হঠাৎ করে 10 কিলোমিটার হয়ে গেল। তারপর আবার তিনি গেলেন কিছু দূর, সেই গভীরতাটি আবার 4 কিলোমিটার হয়ে গেল। এই যে দেখো প্রথমে তিনি 4 কিলোমিটারের একটি জায়গা পেলেন, এরপর তিনি দেখলেন 6 কিলোমিটারের একটি গভীরতা, এরপর তিনি আবার গভীরতা না পেয়ে দেখলেন সমুদ্রপৃষ্ঠের উপরে একটি স্থলভাগ, আবার কিছুক্ষণ এগোনোর পর দেখলেন 10 কিলোমিটারের একটি গভীরতা। দেখো এই ধরনের একটি গ্রাফ আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। তাহলে কোনটি কি? এই যে ক্যাপ্টেন কুক প্রথমে যে একটি কম গভীর অঞ্চল মেপেছিলেন, এই গভীর অঞ্চলটিকে তিনি বলা হয় মহি সোপান। এরপর তিনি হঠাৎ করে একটি ঢাল পেলেন, এই যে ঢালটি দেখছো এই ঢালটিকে বলা হচ্ছে মহি ঢাল। তারপর তিনি দেখলেন একটি সমভূমি, যেটি আসলে যে 6 কিলোমিটার যে আমরা কাল্পনিক গভীরতা ধরেছিলাম সেখানে, এটিকে বলা হচ্ছে সাগরের তলদেশের যে সমভূমিটি রয়েছে। এটি আসলে সমভূমি বলে থাকলেও এটি কিন্তু আসলে সমভূমি নয়, এটি আসলে এব্রো থেব্রো অনেকটা উঁচু নিচু। কিন্তু এই যে ক্যাপ্টেন কুক যে একটি বাধার সম্মুখীন হলেন, এই বাধার সম্মুখীন হওয়ার জায়গাটিকে বলা হচ্ছে শৈল শিরা। আর তিনি যে এমন একটি জায়গা পেলেন যেটি আসলে 10 কিলোমিটারেরও গভীর, অনেক গভীর, এই জায়গাটিকে বলা হচ্ছে খাত। তাহলে আমরা দেখতে পারি তিনি প্রথমে পেয়েছেন মহি সোপান, এরপর একটি ঢাল পেয়েছেন যেটি আসলে মহি ঢাল, এরপর তিনি একটি উঁচু জায়গা দেখতে পেলেন সেটি হচ্ছে শৈলশিরা, তার আগে তিনি একটি উঁচু নিচু সমভূমি দেখতে পেলেন সেটি হচ্ছে সাগর তলদেশীয় সমভূমি, এরপর তিনি যে গভীর খাতটি দেখতে পেলেন সেটি হচ্ছে মহাসাগরীয় খাত বা ওশেনিক ট্রাঞ্চ বলা হয়। তো বন্ধুরা এবার চলো আমরা মহিষোপান মহিডাল সমভূমি সম্পর্কে জানার চেষ্টা করি। তার আগে দেখি তোমরা এই গ্রাফটি বুঝেছো কিনা। অনেকে বলেছো ভাইয়া বর্ষা
ফামিনা বর্ষা বলেছে ভূগোলে কাঁচা। আশা করি ক্লাসগুলো দেখলে তোমরা ভূগোলে ভালো হয়ে যাবে। সানিয়া মাহিরা আগের অঙ্কটির কথা বলেছ। তো হ্যাঁ, শাফিউল বলেছো ভাইয়া বুঝেছি, অর্পি বলেছো ভাইয়া বুঝেছি। তো আমরা চলো এবার একটু এক এক করে জানি আসলে কোনটি কি ভাগ বা কি ধরনের জিনিস। তো প্রথমে আমরা জানবো মহি সোপান সম্পর্কে। মহি সোপানকে আসলে কোস্টাল প্লেস, অর্থাৎ ধরো একটি যে সাগর রয়েছে, এই সাগরে আমরা দেখতে পারি এই অংশটি ধরো কোস্টাল প্লেস বা উপকূলীয় ঢাল। এরপর সাগরের কিছু অংশ অনেকটা সমুদ্রের নিচ পর্যন্ত গিয়েছে। এই সমুদ্রের নিচ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটি 1 ডিগ্রিকে অ্যাকর্ডিং টু 1 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রিকে স্ট্যান্ডার্ড মেনে গিয়েছে, সেই জায়গাটুকুকে আমরা বলছি মহি সোপান। মহি সোপানকে আসলে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে তটদেশীয় অঞ্চল, আরেকটি হচ্ছে নেরেটীয় অঞ্চল। এই তটদেশীয় অঞ্চল আর নেরেটীয় অঞ্চলে মূলত আমরা গঠন কার্যগুলো দেখি। সেটি কিভাবে? ধরো বঙ্গোপসাগরের কথা যদি চিন্তা করি, তাহলে সেখান থেকে যে নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে, পুরো বাংলাদেশ যখন অতিক্রম করে, সেই নদীগুলো দেখা যায় বিভিন্ন পলি নিয়ে আসে এই অঞ্চলগুলোতে জমা করে। এই অঞ্চলগুলোতে জমা করার ফলে দেখা যায় তটদেশীয় অঞ্চলটি বৃদ্ধি পায় প্রথমে, পরবর্তীতে নেরেটীয় অঞ্চলটি বৃদ্ধি পায়, অর্থাৎ তটদেশীয় অঞ্চল এবং নেরেটীয় অঞ্চলটি গঠনের কাজ করা হয়। এখন তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহিসোপান দেখতে পারবে, কিন্তু মহিসোপান কোথাও দেখতে পারবে অনেক কম, অনেক বেশি। ধরো এমন একটি এলাকা, আরেকটি কুইজ নিয়ে যদি আমরা চিন্তা করি, ধরো এটি হচ্ছে ল্যাটিন আমেরিকা। আমরা এই অংশটিতে দেখতে পারি ল্যাটিন আমেরিকায়, এই অংশটিতে একটি পর্বতমালা রয়েছে। এই অংশটির পর্বতমালাটির নাম কি? তোমাদের কাছে প্রথমে এই প্রশ্নটি রাখি। রকি, বি, আন্দিজ। তো তোমরা জানো যারা ল্যাটিন আমেরিকার এই পশ্চিমাংশে যে পর্বতমালাটি রয়েছে, সেই পর্বতমালাটির নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অপশন দুটি, রকি অথবা আন্দিজ। তো বন্ধুরা, আমরা মহিসোপান নিয়ে আলোচনা করছিলাম, মহিসোপান কোথায় আসলে বেশি বা কম হতে পারে। তোমরা যদি মহিসোপানের পরবর্তী ঢালটি দেখো, সেটি হয়ে যায় মহিঢাল। অর্থাৎ এমন করে যখন মহিসোপানটি আগায়, হঠাৎ করে একটি নিচু ভূমি তৈরি হয়। এই নিচু ভূমিটি আবার কোনো না কোনো সমভূমির সাথে কানেক্টেড থাকে। এই জায়গাটিকে আমরা বলছি মহিঢাল। একটি সমুদ্রে মহিঢালের পরিমাণ বেশি হবে কিনা কিংবা মহিসোপানের পরিমাণ বেশি হবে না, সেটি কিন্তু অনেকাংশে নির্ভর করে সেটি যে ভূমির সাথে অর্থাৎ উপকূলীয় অঞ্চলের সাথে কানেক্টেড রয়েছে, সেই ভূমির রূপটি কেমন। সেই ভূমির রূপটি যদি উঁচু হয় তাহলে মহিসোপান হবে এক ধরনের, সেই ভূমির রূপটি যদি সমতল হয় তাহলে মহিসোপান বা মহিঢালের তারতম্যটি ঘটে থাকবে। তো তোমরা যারা জানো দক্ষিণ আমেরিকায় যে পশ্চিমাংশে যে পর্বতমালাটি রয়েছে, সেটি রকি না আন্দিজ পর্বতমালা, আশা করি তোমরা জানিয়ে দিবে। আমরা দেখি কে কে জানিয়ে দিলে। একজন বলেছ রকি, একজন বলেছ রকি পর্বতমালা, একজন বলছো ভাইয়া নেটের সমস্যা। আচ্ছা, আমি দেখি নেটের সমস্যাটি দূর করা যায় কিনা, আমার নেটে যদি কোনো সমস্যা থাকে সেটি দূর করা যায় কিনা।
তো বন্ধুরা আশা করছি নেটের সমস্যাটি দূর হয়ে গিয়েছে। তো আমরা দেখি কারা কারা আমাদেরকে উত্তর দিয়েছে। তোমরা যারা উত্তর দিয়েছো তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও এখানে রকি না আন্দিজ পর্বতমালা। এখন দেখো বন্ধুরা, মহীসোপান, ধরো যে অঞ্চলটিতে একটি পর্বতমালা থাকবে, ধরো এই অঞ্চলটিতে একটি পাহাড় রয়েছে, তখন মহীসোপানের পরিমাণটি হবে কম, অর্থাৎ সেই অঞ্চলটিতে মহীসোপান কম থাকবে। কিন্তু সে অঞ্চলটিতে আবার মহী ঢালের পরিমাণ অনেক বেশি থাকবে, যার ফলে পর্বতমালা কিংবা মালভূমি যদি কোনো এলাকার উপকূলীয় অঞ্চলে থাকে, সেই অঞ্চলটিতে আসলে মহীসোপানের পরিমাণ অনেক কম হয় আর মহী ঢালের পরিমাণ অনেক বেশি হয়। এবং আর যদি পর্বতমালা না থাকে, একদম সমভূমি থাকে, তাহলে সেখানে দেখা যায় মহী ঢালের পরিমাণ অনেক বেশি হয়, মহী ঢালের পরিমাণটি কম হয় এবং মহীসোপানের পরিমাণটি অনেক বেশি হয়। তো বন্ধুরা তোমরা অনেকে দেখতে পাচ্ছি যে উত্তর দিয়েছে, যে অনেকে বলছো এই যে চিত্রটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রকি পর্বতমালা, অনেকে আবার বলছে এটি আন্দিজ পর্বতমালা। সঠিক উত্তরটি হচ্ছে, আমরা যখন সাউথ আমেরিকার কথা চিন্তা করব, সাউথ আমেরিকায় রকি পর্বতমালা নেই, সাউথ আমেরিকার এই অংশটি হচ্ছে আন্দিজ পর্বতমালা। এবং উত্তর আমেরিকার কথা যখন চিন্তা করব, অর্থাৎ কানাডা এবং আমেরিকার কথা যখন চিন্তা করব, সেই উত্তর আমেরিকার অংশটি হচ্ছে রকি পর্বতমালা। তো আশা করছি তোমরা আন্দিজ কোথায় এবং রকি কোথায় এ সম্পর্কে ক্লিয়ার হয়েছ। তার মানে বুঝতে পারছো প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা মহীসোপানের পরিমাণটি কম দেখতে পারি। কেন কম দেখতে পারি? এই যে উপকূলীয় অঞ্চল রয়েছে, এই উপকূলীয় অঞ্চলে আমরা দুটি বৃহৎ পর্বতমালা দেখতে পারি, একটি হচ্ছে আন্দিজ পর্বতমালা, একটি হচ্ছে রকি পর্বতমালা। তো এই আন্দিজ এবং রকি দুটি উঁচু উঁচু পর্বতমালা থাকার কারণে এই অঞ্চলটিতে আমরা দেখতে পারি মহীসোপানের পরিমাণটি কম। তো আশা করি বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছো যে আন্দিজ কোথায় এবং রকি কোথায়। অনেকে বলছো ভাইয়া নেটের প্রবলেমটি ভাই ঠিক হয়েছে, ঠিক আছে, তাহলে যে ক্লেম করেছিল তার হয়তো নেটের প্রবলেমটি কিছুটা সমস্যা, তোমরা একটু দেখে নিবে। এরপর আমরা মহীসোপান এবং মহী ঢাল সম্পর্কে জানলাম। সমভূমিটিও বললাম যে মহী ঢালের পরে একটি সমভূমি থাকে, সেটি আসলে নর্মাল এবং উঁচু নিচু। এক কথায় আমরা যে সমভূমিটি বুঝি সেটি আসলে এমন সমভূমি না, অনেকটা উঁচু নিচু সমভূমি থাকে। এরপর আমরা জানার চেষ্টা করি শৈলশিরা, অর্থাৎ এই অংশটিতে আমরা যখন দেখব যে আমরা যখন টেকনাফ অঞ্চল দিয়ে আমরা যখন বঙ্গোপসাগরের দিকে যাই, ধরো এটি হচ্ছে বঙ্গোপসাগর, হঠাৎ করে আমরা একটি অঞ্চল দেখতে পারি, যে অঞ্চলটিতে আমরা দেখতে পারি যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে। এই সেন্ট মার্টিনের বা এই ধরনের যে দ্বীপ রয়েছে, এই দ্বীপগুলোর সৃষ্টি আসলে কি, কিংবা আমরা যদি আটলান্টিক মহাসাগরের কথা চিন্তা করি, তাহলে দেখতে পারবো আটলান্টিক মহাসাগরের মাঝপথে এই ধরনের একটি শৈলশিরা রয়েছে, যেটিকে বলা হচ্ছে রিজ। এখন দেখো এটি আসলে কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি পৃথিবী কতগুলো প্লেটে বিভক্ত। এখন এই যে মহাসাগরের তলদেশে কোথাও যখন কোনো ধরনের চ্যুতি থাকে, তখন কি চেষ্টা করে, সেখান থেকে নিচের যে ম্যাগমা রয়েছে সেটি বের হয়ে আসার চেষ্টা করে। ম্যাগমাটি যখন পানিতে বের হয়ে আসে, তখন দেখা যায় এটি অনেক সময় ধরে সেই পানিতে ঠান্ডা হয়ে যায় এবং সেই অঞ্চলটিতে একটি ভূমিরূপ গঠন করে। এই ভূমিরূপটি কখনো কখনো আমরা বলি দ্বীপ, যদি সেটি সাগরের উপর ভেসে ওঠে। আর যখন সাগরের নিমজ্জিত অবস্থায় থাকে তখন আমরা এটিকে বলি নিমজ্জিত শৈলশিরা। সাগরের উপরে, সমুদ্রপৃষ্ঠের উপরে থাকলে সেটিকে আমরা বলছি দ্বীপ। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের কথা আমরা বলি, যেটি আসলে ধরনের ম্যাগমা এবং লাভার যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে সেটি তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি আটলান্টিক শৈলশিরার কথা বলি, সেটি কিন্তু কোনো দ্বীপ নয়। কেন সেটি দ্বীপ নয়? সেটিও কিন্তু একই মেকানিজমে তৈরি হয়েছে, পার্থক্য হলো সেটি সমুদ্রের নিচে রয়েছে, এই জন্য বলা হয় নিমজ্জিত শৈলশিরা। আর অন্য একটিকে বলা হচ্ছে দ্বীপ। আশা করি এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর আমরা খাত সম্পর্কে জানি। খাত হচ্ছে সাধারণত সমভূমি বা মালভূমি, এই সমুদ্রতলে এই দুটির পাশে আমরা সাধারণত এই ধরনের খাত দেখতে পারি।
তোমরা হয়তো মারিয়ানা ট্রেঞ্চের কথা শুনেছো, পোর্টোরিকো খাতের কথা শুনেছো, সুন্ডা খাতের কথা শুনেছো, কিংবা বঙ্গোপসাগরে একটি খাত রয়েছে যেটিকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড, সেই খাতের কথা শুনেছো। এগুলো আসলে সেই ধরনের সামুদ্রিক খাত বা ওশানিক ট্রেঞ্চ হিসেবে আমরা জানি। তো বন্ধুরা, আমরা আরেকটি বিষয় খেয়াল করি যে আমরা এখন বিভিন্ন মহাসাগর সম্পর্কে জানবো এবং সেখানে বিভিন্ন মহীসোপান মহীডাল সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমেই প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানি। তোমাদের কাছে প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে, আচ্ছা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে আমরা কোনটি দেখতে পারি? আফ্রিকা নাকি আমেরিকা? তোমরা যারা সঠিক উত্তরটি জানো অবশ্যই জানিয়ে দিবে যে আমেরিকা, সেটি সাউথ বা নর্থ আমেরিকা দুটির কথাই বললাম, আর আফ্রিকা অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্বে আমরা কোন অঞ্চলটি দেখতে পারি? আফ্রিকা এবং আমেরিকা। তার আগে বন্ধুরা চলো আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। প্রশান্ত মহাসাগর সম্পর্কে যদি দেখি যে সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ যে মহাসাগর রয়েছে সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটি এতটাই বৃহৎ যে পৃথিবীতে যে পানি রাশি রয়েছে সেই পানি রাশির প্রায় 45% এই মহাসাগরটি দখল করে আছে, এবং যে ভূভাগ রয়েছে সেটিও প্রায় 35% এই মহাসাগরটি দখল করে আছে। অর্থাৎ বুঝতেই পারছো এই সাগরের বিশালতা কত। সাধারণত প্রশান্ত মহাসাগরের আকৃতিটি হয় ত্রিভুজাকার। আমরা ম্যাপ অঙ্কনের মাধ্যমে দেখব কিভাবে এটির আকৃতিটি ত্রিভুজাকার হয়। তার আগে তোমাদের কাছে যে উত্তরটি যাচ্ছি, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে কি আফ্রিকা নাকি আমেরিকা? তো তোমরা যারা সঠিক উত্তরটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সকলেই আশা করছি সঠিক উত্তর দিয়েছো। রুহি দিয়েছো, জিহাদ দিয়েছো, ইশতিয়াক, মাইশা, সুস্মিতা, মেহেদি, শাফিউল, সাজ্জাদ, ফারিয়া কবির, সাফায়েত চলে এসেছে, সাফায়েত সঠিক উত্তর দিয়েছে, মেহেন্নিগারও সঠিক উত্তর দিয়েছে যে আমেরিকা। তো প্রশান্ত মহাসাগরের মানচিত্রটি যদি আমরা আঁকি তাহলে এটি সম্পর্কে অনেকটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রশান্ত মহাসাগরে আরেক ধরনের রিং আমরা দেখতে পাই, এই রিংটিকে বলা হয়, আচ্ছা তার আগে আমরা একটু মানচিত্রটি এঁকে নিই। প্রশান্ত মহাসাগরে আমরা পূর্ব পাশে তাহলে কি বললাম? আমেরিকার কথা। আমেরিকার কথা। আর এই দিকে রয়েছে ভারত মহাসাগর এবং এদিকে চীন, জাপান, এই পাটটুকু, এবং এই অংশে রয়েছে অস্ট্রেলিয়া। তোমরা দেখো প্রশান্ত মহাসাগরের বিরাট একটি অংশ কিন্তু এই ধরনের ত্রিভুজাকার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উত্তরের অংশটি অনেকটি সংকুচিত কিন্তু দক্ষিণের অংশটি অনেকটা স্ফীত। এই জন্য প্রশান্ত মহাসাগরকে বলা হয় ত্রিভুজাকার মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা দেখলাম প্রশান্ত মহাসাগরের কিন্তু একটি এই অঞ্চলটির মধ্যে এটি কানেকশন তৈরি করে। সেই কানেকশনটির ফলে মনে করো এই জায়গার যে অর্থনৈতিক অবস্থা কিংবা এই জায়গার যে সাগরগুলো রয়েছে, যেমন আমরা জাপান সাগরের কথা বলতে পারি, কিংবা চীনের দিকে যে পূর্ব চীন সাগরের কথা বলতে পারি, পিচ সাগরের কথা বলতে পারি, এমনকি মালয়েশিয়াতে আমরা একটি বিমান হারানোর দুর্ঘটনার কথাটি শুনেছিলাম। সেই বিমান দুর্ঘটনাটি দেখা যায়, সেই বিমান দুর্ঘটনাটি যে পূর্ব চীন সাগরে যখন সেটি বিমানটি যায় তখনই সেটি আসলে মালয়েশিয়ার রাডার থেকে হারিয়ে যায়। পরবর্তীতে সেই বিমানটির আসলে খোঁজও পাওয়া যায় না। আমরা যদি মহাসাগর নিয়ে অ্যানালাইসিস করি তাহলে আমরা এই ধরনের ম্যাপিংগুলো করতে পারবো। আমরা একটি বিমান পথ কিংবা সেটি কোনভাবে অতিক্রম করছে সেটি সম্পর্কে জানতে পারবো। এমনকি মহাসাগরকে কেন্দ্র করে যে বিমানগুলো উড়ে সেই বিমানগুলোর আবার ম্যাপও রয়েছে, সেগুলোকে বলা হয় অ্যারোনটিক্যাল ম্যাপ। তো আশা করি প্রশান্ত মহাসাগর সম্পর্কে সকলে পরিষ্কার হয়েছে। আমরা সাধারণত যে পার্টগুলো বোঝাই সে পার্টগুলো কিন্তু আমরা ইতিমধ্যে বুঝেছি যে কিন্তু প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর নিয়ে যখন কথা বলবে সে
অনেকটা একটু মুখস্থ নির্ভর, কিন্তু তোমাদের কাছে যখন এই মহাসাগর সম্পর্কে কোশ্চেন আসবে তোমরা প্রথমে মানচিত্রটি এঁকে ফেলবে, মানচিত্রটি আঁকলেই তোমরা বুঝতে পারবে। ধরো এই অঞ্চলে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, মহিষোপান মহিডালের বর্ণনা দেখতে পারবে। এই অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কোন কোন দেশগুলো রয়েছে, সে দেশগুলোর যে সাগরগুলোর কথা, অনেকটা দেশের নামেও হয়, চীনের কথা বলেছি, জাপানের কথা বলেছি, এই সাগরের বর্ণনা দিতে পারবে। এবং প্রশান্ত মহাসাগরের আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য, যে এই অঞ্চলে পৃথিবীর সর্ববৃহৎ ট্রাঞ্চ রয়েছে, যে ট্রাঞ্চটির নাম হচ্ছে মারিয়ানা ট্রাঞ্চ। মারিয়ানা ট্রাঞ্চ সম্পর্কে ইন্টারনেটে হাজারো ভিডিও পাবে, হাজারো রহস্যময় ভিডিও পাবে। মারিয়ানা ট্রাঞ্চের একটি দৈর্ঘ্য রয়েছে, আশা করি তোমরা সেই দৈর্ঘ্যটি জানো। এই দৈর্ঘ্যটি হচ্ছে ৮,৮৭০ মিটার, নাকি বি ১০,৮৭০ মিটার। তো তোমরা যারা উত্তরটি জানো মারিয়ানা ট্রেঞ্চের তোমার গভীরতাটি কতটুকু, অবশ্যই জানিয়ে দিবে আমাদের। এরপর আমরা জানতে চেষ্টা করি আটলান্টিক মহাসাগর সম্পর্কে। আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরে তোমরা একটি আকৃতি দেখতে পারবে, সে আকৃতিটি হচ্ছে এস আকৃতি। সাধারণত আটলান্টিক মহাসাগরের আমরা যখন শৈলশিরা সম্পর্কে বলেছি, আমরা মিড আটলান্টিক ওশেনিক রেঞ্জ অর্থাৎ একটি নিমজ্জিত শৈলশিরা যেটি আটলান্টিকের মাঝে অবস্থিত সেটি সম্পর্কে জেনেছি। আমরা যদি সেই শৈলশিরার আকারটি দেখতে পারি তাহলে এস আকৃতিটি ক্লিয়ার হবে। কিন্তু তার আগে দেখি মারিয়ানা ট্রাঞ্চের যে উত্তরটি সেটি তোমরা কতজন দিতে পেরেছ। মারিয়ানা ট্রাঞ্চের উত্তরটি বি বলেছ, জিহাদ, শরীফ, শাফিউল বলেছ বি, ফারিয়া বলেছ বি, মাহিরা বলেছ বি, সাফায়েত বলেছ ১০,৮৭০, মাহিরা বলেছে ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, পড়া হয়েছে মাহিরা। এবং মাহিরা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটিতে আমরা একটি রিং দেখতে পাই। এই রিংটি আসলে আগ্নেয়গিরির রিং। এই রিংটিকে বলা হয় রিং অফ ফায়ার। মাহিরাকে অনেক ধন্যবাদ, মাহিরা একটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা মনে করেছে। এই জিনিসটি হচ্ছে রিং অফ ফায়ার, যেটি আসলে বিভিন্ন আগ্নেয়গিরি প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলগুলোকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। ধন্যবাদ মাহিরাকে। এরপর তো বন্ধুরা তোমরা মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে পেরেছো উত্তরটি, তাহলে আমরা চলে যাই আটলান্টিক মহাসাগর সম্পর্কে। আটলান্টিক মহাসাগর হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার একটা মধ্যখানের অঞ্চল। যেমন ধরো এই অঞ্চলটি যদি ইউরোপ হয়, এই অঞ্চলটি যদি গ্রিনল্যান্ড হয়, এবং এই অঞ্চলটি যদি আমেরিকা অঞ্চল হয়, এটি যদি আফ্রিকান অঞ্চল হয়, তাহলে এই যে মধ্যখানে তোমরা যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের যে চিত্রটির কথা বলেছিলাম যেটি আসলে এস আকৃতি, এটি আসলে নিমজ্জিত একটি শৈলশিরা। এর উত্তরাংশে যে শৈলশিরাটি রয়েছে অর্থাৎ 0 ডিগ্রির উপরে যে শৈলশিরাটি রয়েছে সেটিকে বলা হয় ডলফিন শৈলশিরা, এবং নিচের শৈলশিরাটিকে বলা হয় চ্যালেঞ্জার শৈলশিরা। অর্থাৎ উপরের ডলফিন শৈলশিরা এবং নিচে চ্যালেঞ্জার শৈলশিরা। আটলান্টিক মহাসাগর যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, এটি আসলে পৃথিবীর মোট যে পানি রাশি রয়েছে সেটির 25% দখল করে, এবং যে ভূভাগ রয়েছে সেই ভূভাগের 16% দখল করে থাকে। তো আটলান্টিক মহাসাগরের তো আমরা যদি দিকগুলো নিয়ে পড়ি, এই অঞ্চলটিতে যেহেতু আমরা দেখতে পারি আফ্রিকা অঞ্চল যদি সম্পর্কে একটি জেনে রাখো, আফ্রিকাকে কিন্তু বলা হয় প্লাটু কন্টিনেন্ট। আফ্রিকাকে কি বলা হয়? প্লাটু কন্টিনেন্ট। অর্থাৎ পুরো আফ্রিকান কন্টিনেন্টটিকে আমরা মালভূমির সাথে তুলনা করছি, কারণ এই কন্টিনেন্টটি আসলে কিছুটা উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, যার জন্য চ্যালেঞ্জের যে উপসাগরীয় অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটিতে আমরা মহিষোপানের পরিমাণ কম দেখি, কেননা সে আফ্রিকা অঞ্চলটি উঁচু। কিন্তু ইউরোপের উত্তর পশ্চিমাংশে কিন্তু পৃথিবীর বৃহত্তম শৈলশিরাটি পাওয়া যায়। সেটি আসলে আমাদের বলে দেয়, আমরা যদি ম্যাপিংটা ঠিক মতো করতে পারি, আমরা প্রথমে আটলান্টিক মহাসাগরের দিকগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবো,
পাহাড়গুলো যদি চিনি, ধরো সেখানে অ্যাপালেশিয়ান মাউন্টেন রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই মহীসোপানের পরিমাণটি কমে যাবে। আফ্রিকান প্ল্যাটুর কথা বললাম আমরা, এটিকে একটি কন্টিনেন্টাল প্ল্যাটু বলা হয়, অর্থাৎ মহাদেশীয় মালভূমি বলা হয়। সেই অঞ্চলটিতে আমরা দেখছি মহীসোপানের পরিমাণটা কমে যাবে। এবং আমরা যদি মিড আটলান্টিক রেঞ্জ সম্পর্কে জানি, রেঞ্জ সম্পর্কে জানতে গেলেও আমরা দেখব এই রেঞ্জটিতে দুটি ভাগ রয়েছে, সেটি সম্পর্কে বর্ণনা দিতে পারবো। এবং এটিও জানলাম মিড আটলান্টিক রিজ কীভাবে তৈরি হয়, যে বিভিন্ন সি ফ্লোর স্প্রেডিংয়ের মাধ্যমে এই ধরনের রিজগুলো তৈরি হয়। তো আশা করি এই যে আটলান্টিক মহাসাগরের যে মালভূমি, এইটি সম্পর্কে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। এরপর আমরা আমাদের কাছের একটি আটলান্টিক যে মহাসাগর, দুঃখিত মালভূমি বলে ফেলার কারণে, কারণ দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে, এবং আফ্রিকান প্ল্যাটুর কথা বলছিলাম। এরপর আমরা যদি ভারত মহাসাগর নিয়ে আঁকি, তাহলে এবার দেখো একটি অঞ্চলে আমরা যদি ম্যাপিং করি, সে অঞ্চল থেকে কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো। প্রথমে দেখো আমরা ভারত মহাসাগর, ভারত যদি আঁকি এবং বাংলাদেশ আঁকলাম, এদিকে মায়ানমার থাইল্যান্ড আঁকলাম, ইন্দোনেশিয়াটি আঁকলাম, অস্ট্রেলিয়া আঁকলাম, এর পাশে আফ্রিকা আঁকলাম। আমরা এখন ভারত মহাসাগর সম্পর্কে যদি দেখি, তাহলে দেখো এইখানে এটিও কিন্তু আকৃতি যদি দেখি, যদি বলি ভারত মহাসাগরের আকারটি কেমন হবে, তাহলে দেখো এটিও কিন্তু একটি ত্রিভুজাকার মহাসাগর। এখন তাহলে এটির আকৃতি সম্পর্কে জানলাম, আমরা এটিও উত্তর দিতে পারছি এর উত্তরে কি রয়েছে, এর পূর্বে কি রয়েছে, এর পশ্চিমে কি রয়েছে। আফ্রিকা দেখতে পাচ্ছি, দক্ষিণে দেখতে পাচ্ছি এদিকে আটলান্টিক যে অ্যান্টার্কটিক যে ওশেনটি রয়েছে, অর্থাৎ দক্ষিণ মহাসাগর, সেটি দেখতে পাচ্ছি, আর অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি। এখন ধরো আমরা জানি না এই অঞ্চলে মহীসোপানের পরিমাণটি কেমন, তো আমরা কিছুটা ধারণা করার চেষ্টা করি। দেখো আফ্রিকান কন্টিনেন্টাল প্ল্যাটু যেহেতু ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, এই জন্য এটিকে আমরা কন্টিনেন্টাল প্ল্যাটু বলছি। তাহলে এখানে মহীসোপানের পরিমাণ কি হবে? মহীসোপানের পরিমাণ অনেক কম হবে। মহীঢালের পরিমাণ কি হবে? মহীঢালের পরিমাণটা একটু বেশি হবে। অস্ট্রেলিয়া, আমরা যখন মালভূমি সম্পর্কে পড়তে যাই, আমরা পড়েছিলাম অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, স্পেন, এগুলোকে বলা হয় কন্টিনেন্টাল প্ল্যাটু। এগুলো বেশ উঁচু যে সমুদ্রপৃষ্ঠ থেকে রয়েছে, যার জন্য এই অঞ্চলটিতে মহীসোপানের পরিমাণ কম হবে, মহীঢালের পরিমাণ বেশি হবে। আবার ভারতের দিকে আসি, ভারতের দক্ষিণাংশে কি রয়েছে? ভারতের দক্ষিণাংশে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, যেটি আসলে একটি আগ্নেয়জাত মালভূমি, এবং এই দাক্ষিণাত্য মালভূমির যে মৃত্তিকা, সেটির রং কিন্তু কৃষ্ণ। এবং জেনে রাখো, যেহেতু আগ্নেয়জাত মালভূমি, এই অঞ্চলটিতে কিন্তু কৃষিকাজও অনেক ভালো হয়। এবং মালভূমি রয়েছে, অর্থাৎ এই অংশটি কিন্তু অনেকটা উঁচু, যার ফলে এই অংশটিতে আমরা মহীসোপানের পরিমাণ অত বেশি দেখতে পারি না, মহীঢালের পরিমাণটি কিছুটা বেশি দেখতে পারি। এখন আমরা যদি পুরো একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো ভারতীয় মহাসাগরে মহীসোপানের পরিমাণ অনেক কম। এবং এই অঞ্চলে আমরা মাদাগাস্কার, শ্রীলঙ্কা, জাভা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলো দেখতে পারি। তাহলে বন্ধুরা দেখো, আমরা ম্যাপিংটি যদি করতে পারি, তাহলে আমরা কিছু না জেনে শুধুমাত্র রিলেট করার মাধ্যমে আমরা পুরো একটি মহাসাগর সম্পর্কে কয়েক পৃষ্ঠা লিখে ফেলতে পারবো। তো আশা করি ভারত মহাসাগর সম্পর্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখি এই সম্পর্কে আর কেউ কিছু জানতে চেয়েছো কিনা, এবং ক্লিয়ার হয়েছে কিনা আমরা যেটির মাধ্যমে বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। ইন্ডিয়ান ওশেন, হিমালয় পর্বতমালা কথা বলেছো। নিশাদ বলেছো লোডশেডিং। এরপর মেহেদি হাসান এখনো রয়েছে। সাফায়েত অনেক কিছু অ্যাড করছে, সাফায়েতকে অনেক ধন্যবাদ। সাফায়েত প্রতিটি ক্লাস করেছে। সানিয়া মাহিরা বলেছে ভাই বুঝেছি। তাবিল্লা বলেছে ভাই মহীসোপানটা বুঝি না, একটু গুলিয়ে ফেলি। তো আমরা আরেকবার মহীসোপান সম্পর্কে বলি, যেহেতু একজন বুঝেনি, তো আমরা আরেকবার দেখি। ধরো এই ভারত মহাসাগরের কথা চিন্তা করি। মহীসোপান হচ্ছে এই যে এই অঞ্চলটি, যেটি আসলে সাগরের সাথে যুক্ত। এই উপকূলীয় ঢাল থেকে যখন 1 ডিগ্রি নিচে
ভূমিটি যখন সাগরে নিমজ্জিত হয় তখন সেই অঞ্চলটিকে আমরা বলি মহীসোপান। এখন মহীসোপানকে দুটি ভাগে ভাগ করা হয়, তটদেশীয় এবং নেরিটীয়। এখন মহীসোপান কম বা বেশি এটি কীভাবে আমরা বুঝি? ধরো কোনো একটি ভূভাগের উপকূলীয় ঢালে একটি বৃহৎ পাহাড় রয়েছে, এই যে সেই পাহাড়টি এঁকে রেখেছিলাম। পাহাড় যদি থাকে তাহলে সেই অঞ্চলে মহীসোপানের পরিমাণটি হবে কম, বা মালভূমি বা উঁচু কোনো ভূমি থাকলে সেই অঞ্চলে মহীসোপানের পরিমাণ হবে কম। আর যদি সমভূমি থাকে সেই অঞ্চলে মহীসোপানের পরিমাণটি হবে বেশি। যার জন্য আমরা বলেছিলাম ভারত সাগরে, যেহেতু অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইন্ডিয়াতে আমরা বিভিন্ন উচ্চভূমি দেখতে পারি, এই অঞ্চলে মহীসোপানের পরিমাণটি কম। আশা করি এবার তোমরা ক্লিয়ার হয়েছ। তো আমরা শেষ দিকে একদম চলে যাই, বঙ্গোপসাগর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। বঙ্গোপসাগর বে এবং গালফ কিনা সেটি নিয়ে আমরা বলেছিলাম। বঙ্গোপসাগরকে আমরা যদি একটু চিত্রায়িত করি তাহলে দেখি, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, এই অঞ্চলটিতে বঙ্গোপসাগর অবস্থিত। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অনেকটা ফানেল আকৃতির হওয়ায় এই অংশটিকে আমরা বলছি বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলে আমরা একটি গভীরতম খাত দেখতে পারি, সেটি হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ডে সংক্ষেপে বলা হয় সং। সোয়াচ অফ নো গ্রাউন্ডটি আসলে এই অঞ্চলটিতে সাতক্ষীরা বা পিরোজপুর অঞ্চলটির যে সোজাসুজি সেই অঞ্চলটিতে ক্রিয়েট হয়েছে। এখন এই বঙ্গোপসাগরে মহীসোপানের পরিমাণটি কিন্তু অনেকটা বেশি। কেন? কারণ বাংলাদেশ অঞ্চল দিয়ে, কলকাতা অঞ্চল দিয়ে, বাংলাদেশে যে অঞ্চলগুলো দিয়ে নদী ঢুকেছে, এই অঞ্চলগুলোর যে পলি রয়েছে, পুরো দেশ, পুরো ভূমিটি অতিক্রম করে যে পলি রয়েছে, সেই পলিটি আসলে এই বে অফ বেঙ্গলের যে মহীসোপান অঞ্চল, সে মহীসোপান অঞ্চলে এই পলিগুলো জমা হয়। যার ফলে বে অফ বেঙ্গলের যে সীমারেখা, অর্থাৎ বে অফ বেঙ্গলের যে গঠন কার্য, সেটি কিন্তু চলমান অবস্থা রয়েছে। আমরা যদি বে অফ বেঙ্গলের সঠিক দিকটি সম্পর্কে জানি তাহলে আমরা দেখব এটি আসলে উত্তরে 22 ডিগ্রি, দক্ষিণে 5 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে 5 ডিগ্রি এবং উত্তরে হচ্ছে 22 ডিগ্রি, এবং 80 ডিগ্রি ইস্ট থেকে 95 ডিগ্রি ইস্ট বা পূর্ব। তোমাদের অনেকেই কিছু গোলমাল বাজিয়ে ফেলো এই জায়গাটিতে, যে অনেকেই 5 ডিগ্রি বা 22 ডিগ্রিকেও উপরে দিয়ে দেয়। দেখো, এটি যেহেতু 0 ডিগ্রি রেখাটার নিচে এবং বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরি উত্তর গোলার্ধে, এটিও কিন্তু একটু অবস্থানগত দিক তোমরা বর্ণনা করতে পারো। বঙ্গোপসাগরের উত্তর দিকে হওয়ার কারণে এটি কিন্তু আসলে কম, মানে নিম্ন অক্ষাংশ থেকে উপরের অক্ষাংশে যাচ্ছে, অর্থাৎ প্রথমে 5 ডিগ্রি থেকে যাচ্ছে 22 ডিগ্রিতে। এরপর আমরা যদি দ্রাঘিমা রেখার কথা চিন্তা করি, যেহেতু বাংলাদেশ দ্রাঘিমা অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত, সেহেতু এটি কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ প্রথমে 0 ডিগ্রি, তারপর 10 ডিগ্রি, তারপর 15 ডিগ্রি। তো আমরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে দেখতে পারি এটি 80 ডিগ্রি থেকে শুরু হয়ে 95 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো আশা করি বঙ্গোপসাগর সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়েছে যে বঙ্গোপসাগরের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব বিশাল। তোমরা জানো যে ভারত এবং মায়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে একটি ঝামেলা ছিল। পরবর্তীতে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে সেটি বিচারের মাধ্যমে আমরা সমুদ্র সীমাটি অর্জন করি। এর কারণ এই সমুদ্র সীমা আমরা দেখতে পারি তেল রয়েছে, বিভিন্ন খনি রয়েছে, এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রে যে সেন্ট মার্টিন রয়েছে সেটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটি যদি আমরা দেখি, সেটি সাধারণত এমন একটি দ্বীপ। আমার অভিজ্ঞতা হয়েছিল সেন্ট মার্টিনে যাওয়ার। এই যে অঞ্চলটি দেখছো, যে অঞ্চলটিতে আসলে কিছুটা সরু হয়ে গিয়েছে, এই অঞ্চলটিকে বলা হয় গলাচিপা। সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড বা প্রবাল দ্বীপ। কিন্তু ভয়ঙ্কর কথা হচ্ছে, আমরা লাস্টবার যখন সেন্ট মার্টিন একটি ফিল্ড ওয়ার্কে যাই,
আমরা দেখেছি সেখানকার কোরালগুলো কিভাবে নষ্ট হচ্ছে, সেখানে যে বসতবাড়ি গড়ে উঠেছে সেগুলো আসলে সেন্ট মার্টিন আইল্যান্ডের জন্য উপযোগী না, যার ফলে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন আইল্যান্ডের যে কোরালগুলো সেগুলো বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগরের আরেক আইল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি চলে যাচ্ছে, কারণ কোরালগুলো এই সেন্ট মার্টিন জায়গাটিকে সেফ মনে করছে না, যার ফলে এই যে মানব বসতি, এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটি কিন্তু সেন্ট মার্টিনের জন্য কিছুটা ক্ষতিকর বটে। কারণ আমরা যদি এই ধরনের একটি কোরাল দ্বীপ হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এটিকে আবার ফিরে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ, যার জন্য আমাদের অনেক বুঝে শুনে প্রকৃতিকে মানুষের ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, তো আমরা শেষ দিকে চলে এসেছি। আশা করি তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। প্রথমে আমরা পড়লাম স্পেস এবং প্লেস সম্পর্কে, এরপর আমরা দেখলাম সি এবং ওশানের পার্থক্য, এরপর আমরা মহাসাগরের তলদেশ নিয়ে জেনেছি এবং দেখেছি মহীসোপান কিংবা মহীঢাল এগুলো কিভাবে বর্ণনা করা হয়। মহীসোপানের দুটি ভাগ সেটি নিয়ে জেনেছি। শৈলশিরা দ্বীপপুঞ্জটি কিভাবে উৎপন্ন করতে হয় সেটি নিয়ে জেনেছি। তো আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা আজকের মতো এখানেই আমাদের ক্লাসটি শেষ করব। তোমরা বলেছো বুঝেছি ভাইয়া, অনেক নিশাত বলেছো ভাইয়া বুঝেছি, তো অনেকেই যেহেতু বুঝেছো তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দিবে। স্পেস প্লেস এবং সির পার্থক্যটি আশা করি বুঝেছো বলবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল রাব্বি সিমেন্স, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।